স্বাগতম দর্শক বন্ধুরা। আজ 9 আগস্ট 2026 রবিবার সকাল। আজকের ভিডিওতে যা যা থাকছে এক নজরে আগে একটু দেখে নিন। ইরানে যে খেলা ব্যর্থ হয়েছিল সেই খেলাই এবার শুরু কিউবায়। সিআইএর গোপন টাস্ক ফোর্স নিয়ে সামনে এলো বড় খবর। জো বাইডেনকে নিয়ে এলো ভীষণ খারাপ খবর। ছেলে হান্টার জানালেন ক্যান্সার এখন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। সংঘাত থামানোর মেজাজে নেই ইরান। হরমুজ নিয়ে আমেরিকার সামনে খাড়া করে দিল শর্তের নতুন পাহাড়। ইরানের সর্বোচ্চ নেতার দপ্তর থেকে সরাসরি বার্তা, বিদেশি সেনাকে বলা হলো ব্যাগপত্র গুটিয়ে এই অঞ্চল ছাড়ুন। আর ওমান সাগরে আগুনের গোলা হয়ে গেল আরও একটা জাহাজ। আর এদিকে লোহিত সাগরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। শিরোনামগুলো যতটা ভারী ছিল, ভিতরের খবরগুলো তার চেয়েও ভারী। তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক একেবারে প্রথম খবর দিয়ে। দর্শক বন্ধুরা, ইরানে যে খেলাটা আমেরিকা খেলতে চেয়েছিল ঠিক সেই খেলাটাই এবার শুরু হয়েছে আমেরিকার একেবারে ঘরের পাশে কিউবায়। গতকাল রাত পর্যন্ত যে খবরগুলো এসেছে তার মধ্যে সবচেয়ে বড় খবরটি হলো আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ কিউবার জন্য একটি গোপন টাস্ক ফোর্স তৈরি করেছে। প্রশ্নটা তাই খুব সোজা। ইরানে যে শাসন বদলের স্বপ্ন পূরণ হয়নি, সেই একই স্বপ্ন কি এবার কিউবায় দেখা হচ্ছে? আর সেখানেও যদি ব্যর্থ হয়, তাহলে কি ভেনিজুয়েলার মতো সামরিক পথে হাঁটবে ওয়াশিংটন? প্রতিবেদনগুলো বলছে গত কয়েক মাসের মধ্যেই সিআইএ কিউবার জন্য এই বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। এর উদ্দেশ্য একটাই, কিউবার সরকারের উপর এতটা চাপ তৈরি করা যাতে তারা অর্থনীতি, রাজনীতি এবং নেতৃত্ব এই তিন জায়গাতেই আমেরিকার চাহিদা অনুযায়ী পরিবর্তন আনতে বাধ্য হয়। এই টাস্ক ফোর্সের মাধ্যমে কিউবার ভিতরে নিজেদের কাজ চালানোর জন্য সিআইএ আগের চেয়ে অনেক বেশি অর্থ পাবে, বেশি লোকবল পাবে আর উন্নত প্রযুক্তিও ব্যবহার করতে পারবে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আসছে, আমেরিকা কিউবাকে এখন দিয়েছে প্রায়োরিটি 1 ইন্টেলিজেন্স মর্যাদা। সহজ ভাষায় বললে, গোয়েন্দা নজরদারির তালিকায় কিউবাকে এখন সবচেয়ে উঁচুর সারিতে তোলা হয়েছে। মানে বুঝলেন? অর্থাৎ রাশিয়া, ইরান আর চীনকে আমেরিকা যতটা বড় প্রতিপক্ষ মনে করে, কিউবাকেও এখন ঠিক ততটাই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, অথচ তাকে রাশিয়া চীনের সমান তালিকায় বসানো হচ্ছে। এই একটা তথ্যই বুঝিয়ে দিচ্ছে ওয়াশিংটনের পরিকল্পনাটা কতটা গভীর। প্রতিবেদন অনুযায়ী এই টাস্ক ফোর্সের একটা বড় লক্ষ্য হলো কিউবার রাজনৈতিক নেতৃত্বের ভিতরে ফাটল তৈরি করা, যাতে যারা আমেরিকার বিরোধী বলে পরিচিত তাদের জায়গায় এমন লোক উঠে আসেন যারা ট্রাম্পের ওই দাবি দেওয়া সব মেনে নিতে বেশি প্রস্তুত থাকবেন। অর্থাৎ বাইরে থেকে চাপ দেওয়াই শুধু নয়, ভিতর থেকেও সরকার বদলে দেওয়ার একটা পুরো কাঠামো তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কিউবাকেই কেন? দেখুন, এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, কিউবা আমেরিকার একেবারে গা ঘেঁষে অবস্থিত একটা কৌশলগত দেশ, আর সেখানকার সরকার দীর্ঘদিন ধরেই আমেরিকার নীতির বিরুদ্ধে। দ্বিতীয়ত, কিউবা ক্রমশ রাশিয়া ও চীনের কাছাকাছি সরে যাচ্ছে। এখন নিজেদের দোরগোড়ায় প্রতিদ্বন্দ্বী শক্তির উপস্থিতি আমেরিকা তো কোনোদিনই পছন্দ করে না, তাই না? গোটা গোলমালের শিকড় আসলে এখানেই। আর তৃতীয় কারণটা নিছক রাজনীতি নয়, স্বার্থ। কিউবার ভৌগোলিক অবস্থান, পর্যটন, প্রাকৃতিক সম্পদ আর আঞ্চলিক বাণিজ্য, এই সব কিছুর মধ্যে আমেরিকার জন্য অনেক বড় অর্থনৈতিক ও কৌশলগত লাভ লুকিয়ে আছে। তাই ব্যাপারটা শুধু গণতন্ত্র বা রাজনীতির নয়, ব্যাপারটা নিজের আশেপাশের এলাকায় নিয়ন্ত্রণ ধরে রাখার আর সেখান থেকে অর্থনৈতিক ফায়দা তোলার। লক্ষ্য করে দেখবেন, যেখানে সম্পদ আছে সেখানেই আমেরিকার আগ্রহ। ইরাকে তেল ছিল, সোনা ছিল, আরব দেশগুলোতেও তেল আছে, কিন্তু সুদান বা সোমালিয়ায় গিয়ে কেউ শাসন বদলের কথা বলে না। দর্শক বন্ধুরা, এবার চোখ ঘোরানো যাক আমেরিকার ভিতরের একটা খবরে। গাজার যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন আমেরিকায় প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। সেই জো বাইডেনকে নিয়ে খুব খারাপ একটা খবর এসেছে আজ। তার ক্যান্সারের কথা আগেই জানা গিয়েছিল, কিন্তু এবার তার ছেলে
হান্টার বাইডেন জানিয়েছেন ক্যান্সার এখন বাবার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেছেন তার বাবার প্রস্টেট ক্যান্সার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়েছে এবং হাড়েও পৌঁছে গেছে। তার কথায় এই অসুখ ভীষণ যন্ত্রণাদায়ক এবং শরীরকে দুর্বল করে দেওয়ার মতো। জো বাইডেন নিজের ক্যান্সারের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন 2025 সালের মে মাসে। হোয়াইট হাউস ছাড়ার 4 মাসও তখন পূর্ণ হয়নি। আর মনে রাখবেন, এখানে গাজার যুদ্ধের সময় ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার কারণে প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেন সাহেবকে লাগাতার সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ট্রাম্পের নির্বাচনী জয় আর তারপর নিজের অসুস্থতার খবর, এই নিয়ে দ্বিতীয়বার তিনি আবার বিশ্বের নজরে চলে এলেন। দর্শক বন্ধুরা, এবার আসা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, ইরান। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে ইরানের আইআরজিসি আমেরিকার সঙ্গে এই সংঘাত থামানোর মেজাজে একেবারেই নেই। হরমুজ প্রণালী খোলা নিয়ে ইরান তাদের শর্তগুলো আরও পরিষ্কার করে দিয়েছে। শর্ত বললে কম বলা হয়, এ যেন শর্তের পাহাড়। গতকাল 8ই আগস্ট সন্ধ্যায় আইআরজিসির মুখপাত্র সর্দার মেহেবি বলেছেন, আমেরিকা যখন ইরানের সমস্ত শর্ত পুরোপুরি মেনে নেবে ঠিক তখনই হরমুজ প্রণালী খুলে দেয়া হবে। পুরোপুরি, এই শব্দটার উপর তিনি জোর দিয়েছেন। আর একটা কথা তিনি খুব স্পষ্ট করে বলেছেন, হরমুজ খোলার সিদ্ধান্তের সঙ্গে ওমানের সঙ্গে চলা আলোচনার কোনো সম্পর্ক নেই। এর জন্য ইরানের নিজস্ব আলাদা ব্যবস্থা আছে, আলাদা শর্ত আছে। অর্থাৎ ওমানের সঙ্গে কথা এক জিনিস, আর আমেরিকার সঙ্গে দর কষাকষি সম্পূর্ণ আলাদা জিনিস। মেহবি আরও বলেছেন, ইরানের কাছে হরমুজ প্রণালী শুধু একটা বাণিজ্যিক জলপথ নয়, এটা তাদের ভৌগোলিক এবং কৌশলগত শক্তির একটা বড় অংশ। আইআরজিসির বক্তব্য অনুযায়ী, ভালো করে শুনবেন এই কথাগুলো, যতদিন না আমেরিকা ইরানের শর্ত পুরোপুরি মেনে নিচ্ছে এবং আঞ্চলিক বিষয়ে নাক গলানো বন্ধ করছে, ততদিন হরমুজ খোলার প্রশ্নই ওঠে না। দেখুন, এখানে একটা বিষয় বুঝতে হবে, ইরান কার্যত বলছে বল এখন আর আমাদের কোর্টে নেই, আমরা আমাদের শর্ত টেবিলে রেখে দিয়েছি, এবার আপনারা সিদ্ধান্ত নিন। আর আমেরিকার অবস্থান ঠিক এর উল্টো, তারা বলছে আগে আমাদের শর্ত মানো, তারপর দেখা যাবে। এখন এই দুই পক্ষই যদি একই কথায় অনড় থাকে, তাহলে সংঘাত মেটার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না, বরং পরিস্থিতি আরও বেশি খারাপ হওয়ার আশঙ্কাই বেশি। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। ইরানের সর্বোচ্চ নেতার দপ্তর থেকেও আমেরিকার উদ্দেশ্যে একটা বড় বার্তা এসেছে, নতুন বার্তা। সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভিলায়েতি বলেছেন, আমেরিকা ও ইসরায়েলের পরাজয়ের পর এখন এটা আরও পরিষ্কার হয়ে গেছে যে এই অঞ্চলে থাকা বিদেশি সেনাবাহিনীকে এবার এখান থেকে চলে যেতে হবে। এই বার্তাটা এখন কার উদ্দেশ্যে তা বুঝতে অসুবিধা হয় না। এই অঞ্চলের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি তো আমেরিকারই। গতকাল 8ই আগস্ট সন্ধ্যায় আসা এই খবর অনুযায়ী ভিলায়েতি বলেছেন, বিদেশি সেনার উপস্থিতি এই অঞ্চলে নিরাপত্তাহীনতার সবচেয়ে বড় কারণ। তার যুক্তি, অঞ্চলের দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ালে তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই সামলাতে পারে, আমেরিকার প্রয়োজন পড়বে না। সাম্প্রতিক পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি আরও বলেছেন, ইরানি সেনাবাহিনীর শক্তি, ইরানি জনগণের সাহস, এই জিনিসগুলোই পরিস্থিতি বদলাতে অনেক বড় ভূমিকা রেখেছে। এখানে লক্ষণীয় হলো, ভিলায়েতি নিজের বক্তব্যে শুধু হরমুজের কথা বলেননি, লোহিত সাগরের কথাও তুলেছেন তিনি। এর মানে ইরান গোটা অঞ্চলের নিরাপত্তাকে একটাই বিষয় হিসাবে দেখছে, শুধু হরমুজ নয়, লোহিত সাগর পর্যন্ত পুরো জলপথটাকেই তারা একই সমীকরণের অংশ মনে করছে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সমুদ্র থেকে দুটো বড় খবর এসেছে, যেগুলো এই উত্তেজনার ছবিটা আরও পরিষ্কার করে দেয়। প্রথমটা ওমান সাগরের, সেখানে আবার একটা জাহাজে প্রজেক্টাইল দিয়ে হামলা হয়েছে, আর তারপর জাহাজে আগুন ধরে যায়। প্রজেক্টাইল মানে হলো ক্ষেপণাস্ত্রও হতে পারে, রকেটও হতে পারে, আবার ড্রোনও হতে পারে।
ব্রিটেনের সামুদ্রিক সংস্থা ইউকেএমটিও গতকাল 8ই আগস্ট সন্ধ্যা মোটামুটি ওই আপনার 7টা নাগাদ জানিয়েছে ওমানের খাসাব থেকে প্রায় 18 নটিক্যাল মাইল পূর্বে একটি জাহাজকে অজ্ঞাত প্রজেক্টাইল দিয়ে নিশানা করা হয়। এরপরই জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেদন অনুযায়ী আগুন পরে নিয়ন্ত্রণে আনা গেছে এবং জাহাজের পুরো কর্মীদল নিরাপদ আছে। ইউকেএমটিও আরও জানিয়েছে এই ঘটনায় সমুদ্রে কোনো পরিবেশগত ক্ষতির যে খবর সেসব কোনো কিছু পাওয়া যায়নি, মোটামুটি সব ঠিক আছে। তবে হামলাটা কে চালিয়েছে আর কেন ওই জাহাজকেই বেছে নেওয়া হলো, এই দুটো প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। আমার আগের ভিডিওতেই আমরা আপনাদের সংযুক্ত আরব আমিরাতের একটা জাহাজে হামলার কথা জানিয়েছিলাম, মনে আছে তো? সেই হামলার পিছনে ইরান ছিল বলেই এখন জানা যাচ্ছে। আর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ আরব দেশগুলো এই ঘটনার নিন্দা করেছে। আমিরাত সেটাকে জাতিসংঘের প্রস্তাবের পরিপন্থী বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে যে এই ধরনের কাজ কোনোভাবেই ঠিক নয়। আর আজকের এই জাহাজে হামলার যেসব খবর, এই খবরে আজকের দ্বিতীয় খবরটা এসেছে ইয়েমেন থেকে। হুতিরা আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর এবার নিশানা লোহিত সাগর। ইয়েমেনের স্বীকৃত সরকারের সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী হুতিরা তাদের তাইজ প্রদেশ থেকে লোহিত সাগরের দিকে বেশ কয়েকটা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইয়েমেনি সেনার সরকারি সেনার নজরদারি ও টহল দল নাকি নিজের চোখে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হতে দেখেছে, তারপর এই তথ্য প্রকাশ করা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলোর এখন লক্ষ্য ঠিক কী ছিল আর তাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কোনো জাহাজ না কিছু, সে বিষয়ে এখনও কোনো তথ্য নেই। তাই এবার মানচিত্রটা একবার ভাবুন, একদিকে ওমান আর ইরানের দিকে জাহাজে হামলা হচ্ছে, আর অন্যদিকে এই তো শুনলেন ইয়েমেনের দিক থেকেও লোহিত সাগরে এরকমভাবে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। দুটো কিন্তু আলাদা জায়গা, এদিক আর এদিক, কিন্তু চাপটা পড়ছে এক জায়গায়, গোটা অঞ্চলের সমুদ্র বাণিজ্যের উপর। আর পরিস্থিতি এভাবে চলতে থাকলে দুটো সম্ভাবনা তৈরি হয়। এক, দুপক্ষের কেউ একজন শর্তে নমনীয় হয়ে আলোচনার পথ খুলবে, আর দুই, এই টানাপোড়েন আরও দীর্ঘ হবে, সমুদ্রপথে হামলার ঘটনা আরও বাড়বে। সব কিছু নির্ভর করছে একটাই প্রশ্নের উপর, যে কে আগে পিছু হটবে। এবং এখন দুপক্ষের কেউই পিছিয়ে হাঁটার ইঙ্গিত নেই। আর কিউবার ক্ষেত্রেও নজর রাখতে হবে। সিআইএর এই টাস্ক ফোর্স যদি ভিতর থেকে নেতৃত্ব ভাঙতে ব্যর্থ হয়, তখন ওয়াশিংটন কি সত্যি ভেনিজুয়েলার মতো অন্য কোনো পথ বেছে নেবে? এখনই নিশ্চিতভাবে বলা কঠিন, তবে এটুকু বোঝা যাচ্ছে কিউবাকে নিয়ে আমেরিকার পরিকল্পনার শুধু এখন কাগজে সীমাবদ্ধ নেই। আমেরিকা একদিকে নিজের ঘরের পাশে কিউবায় শাসন বদলের কাঠামো তৈরি করছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান তাদের শর্তের পাহাড় খাড়া করে দিয়েছে এবং বিদেশি সেনাকে অঞ্চল ছাড়ার সরাসরি বার্তা দিয়েছে। আর এই দুই চাপের মাঝখানে ওমান সাগর থেকে লোহিত সাগর পর্যন্ত জলপথ ক্রমশ অশান্ত হয়ে যাচ্ছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ইরানে যে শাসন বদলের চেষ্টা সফল হয়নি, কিউবায় সেই একই কৌশল কি সফল হবে, নাকি নিজের ঘরের পাশেই আমেরিকা আর একটা দীর্ঘ সংঘাতের বীজ বুনে ফেলবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।